দর্শক, ইস্পাহানি মির্জাপুর চেয়া মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মনজুর আল মতিন। আজকে সাম্প্রতিক যে ঘটনাগুলো আমাদেরকে আসলে খুব ভাবাচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। কোন ঘটনা সেগুলো বোধহয় আর নতুন করে বলার প্রয়োজন নেই। এই সবগুলো ঘটনা নিয়ন্ত্রণে বা জনমনে স্বস্তি দিতে আসলে সরকারের ভূমিকাটা কি এখন পর্যন্ত, সরকারের উপস্থিতি আমরা টের পাচ্ছি কিনা সে নিয়ে কথা। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, আছেন জনাব আলতাফ পারভেজ, লেখক গবেষক, এবং সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর মির্জা গালিব, তিনি সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে আসতে চাই। আজকে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার ব্যাপারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে সম্পাদকরা গিয়েছিলেন, নাগরিক সমাজের অনেকে সেখানে ছিলেন, এবং সেখানে ঘুরে ফিরে একটা প্রশ্ন আসছে যে যখনই হামলা হচ্ছে বা হামলার অন্তত ঘণ্টাখানেক আগে থেকে সরকারকে জানানো হচ্ছে এই আশঙ্কা নিয়ে, তখন আসলে সরকার কি করছিল? আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে সরকারের মধ্যে একটা অংশ আছে, তিনি মনে করেন, যারা আসলে চেয়েছে এই ঘটনাটি ঘটুক। আপনার পর্যবেক্ষণ দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আসলে পর্যবেক্ষণ কি বলবো, এটা আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ যে ছবিগুলো আন্তর্জাতিক মিডিয়াতে এসছে, সেটা এইরকম একটা ধারণার জন্ম দিয়েছে যে বাংলাদেশ ইজ বার্নিং, মানে এটা বাংলাদেশ এক আগুনের ছবি, বিল্ডিং জ্বলছে। এটা কিন্তু আমি মনে করি যে আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য খুবই একটা ক্ষতির কারণ হয়েছে। 10টা মিটিং মিছিল ওইগুলোতে যত ক্ষতি না হয় এটা করেছে। এবং জুলাই আন্দোলনের ফসল হিসাবে যেটুকু অর্জন আমরা করেছিলাম ইতিবাচক জায়গায়, যে তারুণ্য বাংলাদেশে একটা সাংঘাতিক রকমের ভালো একটা কাজ করেছে, আমার ধারণা এই ঘটনাটা অনেকটা পানি ঢালার মতো কাজ হয়েছে। এবং এটা সিম্বলিক ভ্যালু অনেক বেশি দেন দ্য রিয়েল ভ্যালু। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা এই ভাবমূর্তিটার এই চেহারাটা বদলাতে আমাদের সময় লাগবে। দ্বিতীয় আরেকটা যেটা হয়েছে যে আমরা জানি ইতিমধ্যে অনেকেই আছে যারা বাংলাদেশকে বিভিন্নভাবে চিত্রায়িত করার জন্য চেষ্টা করে যাচ্ছে, তাদের কাছে কিন্তু এটা একটা অস্ত্র তুলে দিল। এবং আপনি যদি লক্ষ্য করেন, ভারত বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে নিয়ে যে কথাটা বলেছে, সেখানে কিন্তু তারা এটাকে ভারতীয়, এর আগের দিন যে ঘটনাটা ঘটলো, ভারতীয় দূতাবাসের পথে মিছিলটাকে তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের একটা আলোকে এটাকে চিত্রায়িত করার চেষ্টা করেছে। এখন এই শব্দগুলো আমাদের কাছে হয়তো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এগুলোর একটা রিজোনেন্স হয়। কারণ আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো অন্য জায়গায় ঘটলে তখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে বা কূটনৈতিক অঙ্গনে এগুলো আলোচিত হয় যে আবার কি এই ধরনের উত্থান, সন্ত্রাসবাদী উত্থান আমরা দেখছি, তাহলে কি আমাদেরকে আবার এগুলো নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ, আমরা নিজেদেরকে যা ভাবি সেই ভাবনার আলোকে আমরা অন্তত এইভাবে মানুষ আমাদের দেখুক, এটা বোধহয় আমরা চাই না। আমাদের অর্জন বাংলাদেশে, আমাদের চিন্তা ভাবনা এখনও আমি মনে করি তার চাইতে ভালো জায়গায় আমরা আছি। তো কাজেই একটা যে ঘটনাকে কেন্দ্র করে এগুলির সূত্রপাত, সেখানে হাদির হত্যাকাণ্ডের বিচার, নিশ্চয়ই এটা তো সকলেই চায়। এবং মানুষ, এই যে আমরা যে তার জানা দেয় যে পরিমাণ মানুষ দেখলাম, এ থেকে বোঝা যায় যে সাধারণ মানুষের, এবং তার বক্তব্যের ব্যাপারে অনেকে এগ্রি করে, অনেকে এগ্রি করেন না, কিন্তু তার অথেন্টিসিটি নিয়ে তার যে আরতি, সে যে কথাগুলো বলতে চেয়েছে, এগুলো যে মানুষের আত্মার সাথে কানেক্ট করতে পেরেছিল, এটা তো বাস্তব কথা। এবং সেই আলোকে সকলেই আমার ধারণা যে এই ঘটনার একটা ন্যায় বিচার হোক, যারাই জড়িত তাদের আইনের মাধ্যমে এটার একটা সুষ্ঠু বিচার হোক, এটার ব্যাপার বোধহয় আমার মনে হয় কারো কোনো দ্বিমত নাই। কিন্তু এই ঘটনাটার, এটার পাশাপাশি যেগুলো হয়েছে সেগুলোর কারণে কিন্তু এখন অনেকেই বলা শুরু করেছে বা বলছে যে হাদি যা চেয়েছিলেন, যারা এই কর্মকাণ্ডগুলো করেছে, সেটা হাদির চাওয়ার ঠিক উল্টো পথটা তারা নিয়েছে। সরকারের ভূমিকা এবং সরকারের ক্ষেত্র বিশেষে বা বাহিনীগুলোর এখানে যেই সময় তাদের
নিরাপত্তা দেওয়ার কথা ছিল সে সময় সেটা দিতে না পারা বা না দেওয়ার যে অভিযোগগুলো আসছে সেটার ব্যাপারে আপনি কি ভাবেন? আমার ধারণা এখানে আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়ার সুযোগ ছিল, কারণ সুযোগ ছিল এই কারণে যে ধরেন এই পুরো প্রক্রিয়াটা তো 7 দিন ধরে ঘটেছে। হাদির গুলি খাওয়া থেকে শুরু করে তার মৃত্যুর খবরটা আসা অবধি 7 দিন সময় ছিল। এটা একটা প্রতিক্রিয়া করতে পারে, তো এটা তো না বোঝা যাওয়ার কথা না। ইটস এ কমন সেন্স, যেটা হতেই পারে। এইরকম ইজ এ ইয়াং ব্রাইট ডাইনামিক একজন তরুণ, দেখা যাচ্ছে সকলেই শুনছে দেখছে, সেরকম একটা জায়গায় আমার ধারণা প্রস্তুতির ঘাটতি ছিল। জি। এবং এরপরে যেটা ওই দিনের রাতের ঘটনাগুলো, এখানে তো লক্ষ লক্ষ লোক তো আর আসে নাই, এবং যে এই লোকগুলো তো হেঁটেই আসছে, এবং সেখানেও কিন্তু এক ডিফারেন্ট স্টেজেস আমার মনে হয় প্রোঅ্যাক্টিভলি ওদেরকে একটা বাধা দেওয়ার মতো সুযোগ ছিল, এখানে প্রোটেকশনের সুযোগ ছিল। এবং আজকে যে আলোচনাটা বলছেন, এখানে তো এরকম আলোচনা এসছে যে তাদেরকে আগে জানানো হয়েছিল যে তারা এরকম একটা আশঙ্কা আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আরেকটু তৎপর হওয়ার দরকার ছিল, এবং এতে করে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ হয়েছে, এবং সেই জায়গায় বাংলাদেশ সরকারও কিন্তু সেই 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 জায়গা থেকে, সেই ফ্রেম থেকে বাইরে আছে, এটা মনে করার কারণ। ধন্যবাদ। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। ছাত্র শিবিরের অন্তত দুজন নেতা, তার মধ্যে রাকসুর ভিপিও রয়েছেন, তারা খুব স্পষ্ট করেই এখানে বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচীর কথা বলা হয়েছে, একজনের ভাষায় তছনছ করে দেওয়ার কথাও এখানে ছিল। এই ঘটনাগুলো কি আসলে ছাত্র শিবিরের যে দায়, এই পুরো ঘটনায় উস্কানি দেওয়ার যে অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে, সেটা তারা এড়াতে পারেন কিনা? পরে যে বিবৃতিতে তারা দিলেন, যেখানে তারা বলছিলেন যে এগুলো ওই দুজনের ব্যক্তিগত বক্তব্য, স্লিপ অফ টাং তাদের ভাষায়, দায় এড়ানোর সুযোগ আছে কিনা? জি, মঞ্জুর, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার বোধহয় আমি আলোচনাটা আরেকটু পেছন থেকে একটু শুরু করি, যে কোনো একটা সমাজে যখন এরকম সিচুয়েশন তৈরি হয়, তখন অ্যানার্কি, রায়ট, সিভিল ডিসঅবিডিয়েন্স এবং ভায়োলেন্স এটা অনেক সময় ঘটে। যেমন আমরা আমেরিকাতে 1968 সালে যখন মার্টিন লুথার কিং অ্যাসাসিনেটেড হয়, তখন আমরা দেখছি যে প্রায় সপ্তাহখানেকের উপরে এখানে ভায়োলেন্স ছিল। 2020 সালে যখন পুলিশের নিরাপত্তা হেফাজতে জর্জ ফ্লয়েড, একজন কৃষ্ণাঙ্গ যুবক, মারা যায়, তখন আমরা এখানে বেশ ম্যাসিভ ভায়োলেন্স দেখছি। তো জুলাইয়ের মধ্য থেকে উঠে আসা তরুণ নেতা ওসমান হাদিকে যখন আমরা দেখলাম যে প্রকাশ্য দিবালোকে অ্যাসাসিনেশন করা হয়েছে এবং তার খুনিরা ধরা পড়ে নাই, তার মৃত্যু সংবাদ যখন আসছে, তো বাংলাদেশের যে বিক্ষুব্ধ তারুণ্য, যারা গত 15 বছর একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে নিষ্পেষিত হয়েছে, এটার এগেনস্টে রিভোল্ট করছে, এবং এখনকার সিস্টেম নিয়ে তাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন আছে, হিউজ ডিসস্যাটিসফ্যাকশন আছে। আইন ঠিক মতো চলতেছে কিনা, বিচার ব্যবস্থা ঠিক মতো চলতেছে কিনা, এই হত্যাকাণ্ডের বিচার তারা পাবে কিনা, এইটার সাথে সরকার জড়িত কিনা, ষড়যন্ত্রকারীরা জড়িত কিনা, এরকম নানান প্রশ্ন আছে। এবং এই প্রশ্নের জায়গা থেকেই এখনকার সময়ে আমরা যেই ঘটনাগুলো, ভায়োলেন্স, ভাঙচুর এবং নিজের হাতে আইন তুলে নেওয়ার অনেকগুলো ঘটনা আমরা দেখছি, এবং তার সর্বশেষ ঘটনা আমরা দেখলাম হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যেই ভাঙচুরের জায়গা। তো এখন উদীচী এবং ছায়ানটও আছে, এবং উদীচী এবং ছায়ানটও আছে। তো আমি এইটাকে মানে দুইটা কমেন্ট করব এখানে। প্রথমত, যে এটাকে আমি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই একটা সিস্টেমের প্রতি অনাস্থার জায়গা থেকে তরুণদের বিক্ষোভ, এই জায়গা থেকে আমি ঘটনাটাকে প্রথমে দেখার চেষ্টা করি। ডক্টর গালিব, সেটা যদি বলেন, এই বিক্ষোভের যে শিকার যাদের হওয়ার কথা, আপনার কথা অনুযায়ী সেটা তো সরকার হওয়ার কথা, সেখানে প্রথম আলো, ডেইলি স্টার কেন চলে আসলো, বা উদীচী, বাম, ছায়ানট কেন আসলো? No, that's a very interesting question, মঞ্জুর। এই তরুণদের ক্ষোভ কোথায়? এই তরুণদের ক্ষোভ হইল আওয়ামী লীগের প্রতি প্রাইমারিলি, যেহেতু আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী সিস্টেম কন্টিনিউ করছে। তরুণদের ক্ষোভ হইল ভারতীয় আধিপত্যবাদের প্রতি, কারণ তারা আওয়ামী লীগকে দেখছে ভারতের একটা এক্সটেনশন হিসাবে, যে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় এই সরকার দাঁড়ায় আছে। এবং তারপরে এদের ক্ষোভ হইল সেই সমস্ত প্রতিষ্ঠানের প্রতি যারা হচ্ছে আপনার এই আওয়ামী লীগের ফ্যাসিবাদের যথেষ্ট প্রতিবাদ করে নাই, এবং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদকে তারা সাহায্য, সহযোগিতা এবং লেজিটিমেসি দিচ্ছে। এটা আপনি জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম আলো, ডেইলি স্টার কিন্তু প্রথম সংবাদপত্র অফিস না
যেখানে আপনার এই বিক্ষুব্ধ তরুণরা ভাঙচুর করছে। আমরা কিন্তু একেবারে জুলাইয়ের পরে ইমিডিয়েটলি ডক্টর গালিব, আপনার নিশ্চয়ই মনে আছে জুলাইয়ের দিনগুলোতে পত্রিকাগুলো কে কি খবর ছেপেছে, এবং প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজের বাইরে যে কেউই সে সময়ে এই মৃতের সংখ্যাগুলো জানা ছিল না, সেটাও নিশ্চয়ই আপনার মনে পড়বে। তাহলে জুলাইয়ের সময়ে আমি এটাকে মঞ্জুর, আমি এটাকে জেনারেলাইজ করতেছি না, মানে যে সেক্ষেত্রে প্রথম আলো বা daily ডেইলি স্টার যারা জুলাইয়ে খুব স্পষ্টতই জনগণের উপরে যে নৃশংসতা তার খবর জানিয়েছে, তাদের উপর কেন ক্ষোভ হবে? না, কারণ প্রথম আলো এবং ডেইলি স্টারের এই প্রতিষ্ঠানগুলোর লম্বা দিনের যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার মধ্যে অনেকখানি রাজনীতি আছে। যেমন আমি আপনাকে খুব স্পষ্টভাবে একটা এক্সাম্পল দিই, কিন্তু আমি এটা খুব ক্লিয়ার করতে চাই, আলোচনাগুলো খুব সেন্সিটিভ। তার কারণ হলো এই আলোচনাগুলোর মধ্য দিয়ে ভায়োলেন্সের ন্যায্যতা তৈরি হইতে পারে, যেটা করা কোনোভাবেই আমাদের কারো উদ্দেশ্য হওয়া উচিত না। কারণ আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনীতিতে যাইতে হবে। আমরা যদি রাস্তায় দাঁড়াইয়া নিজের হাতে আইন তুলে নিয়ে একটা অনিয়মতান্ত্রিক ভায়োলেন্সের পথে যাইতে শুরু করি, তাহলে এটা আমাদেরকে কোথাও নিয়ে যাবে না। মানে আমার প্রশ্নটা কিন্তু ছিল সেখানেই, যে ছাত্র শিবিরের এই দুই নেতা সেই যে সহিংসতা সেটাই উস্কে দিয়েছেন কিনা। আমি সেখানে আসবো, কিন্তু তার আগে আমি বলতে চাইতেছি যে এই যে বিক্ষুব্ধ তরুণরা যে সমস্ত জিনিস ভাঙচুর করতেছে অথবা করতে চাইতেছে, এইটাকে তারা ফ্যাসিবাদের সাথে কোনো না কোনোভাবে অ্যালাইন্ড হিসাবে দেখে, এবং প্রথম আলো ডেইলি স্টারকেও দেখে, এবং যে দেখে এই দেখার একটা ন্যায্যতা আছে। এটা আমি একটা উদাহরণ দিই। আপনি জানেন যে কিছুদিন আগে দ্য ডিসেন্ট একটা অ্যানালাইসিস তারা করছে, সেটা হলো যে প্রথম আলো কিভাবে বিভিন্ন রাজনৈতিক গ্রুপের ভায়োলেন্সকে তার সাংবাদিকতায় তুলে ধরে, এবং সেখানে তারা খুব ক্লিয়ারলি দেখাইছে যে এই ভায়োলেন্স যখন আওয়ামী লীগের দিক থেকে করা হয় তখন তারা একটা নিউট্রাল ভূমিকা নেয়, তারা বলে এটা ভায়োলেন্স, থার্ড পার্সনে বলে। কিন্তু এটা যখন বিএনপি জামাতের দিক থেকে হয় তখন তারা খুব ফার্স্ট পার্সনে বিএনপি এবং জামাতকে অ্যাকিউজ করে। তো এই যে একটা রাজনীতি, এই রাজনীতি একটা বিশাল অংশের মানুষকে বিক্ষুব্ধ করে তোলে। সেই বিক্ষুব্ধতার কারণে ডক্টর গালিব, এই আলোচনা তো নিশ্চয়ই করতে পারেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন খুব সুনির্দিষ্ট। সেটা হচ্ছে এই যে ছাত্র শিবিরের দুজন নেতা, তারা যে কাজটি করেছেন, যে বক্তব্য দিয়েছেন, তা দিয়ে তারা আসলে সহিংসতায় উস্কানি দিয়েছেন কিনা। না, আমি মাত্র আমি খুব ক্লিয়ারলি আপনার কোশ্চেনে আসবো, কিন্তু আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ছাড়া কোশ্চেনের উত্তরে যাই তাহলে কোশ্চেনের উত্তরটা আপনার রেলেভেন্ট হবে না। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এই কারণে বলতেছি যে এই ক্ষোভ, আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা বলা হয়ে গেছে এরই মধ্যে, তাই না? হ্যাঁ, না, আমি একটু এটার সাথে কানেক্ট করি। এখন এই ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে যদি আমরা দেখি যে এই বিক্ষুব্ধতা যেই অংশটা প্রকাশ করছে, সেই অংশটার মধ্যে ছাত্র শিবির একটা পার্ট কিনা, এই পার্টটা বোঝার জন্য আমাদের এখানে তিনটা কম্পোনেন্ট আছে। একটা কম্পোনেন্ট হলো ছাত্র শিবিরের দুইজন খুব বড় মাপের নেতৃবৃন্দ। একজন হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং তিনি সেখানকার ছাত্র সংসদের ইলেক্টেড অফিসিয়াল, আর একজন হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। তারা দুইজন যে বক্তব্য দিচ্ছেন সে বক্তব্য ইনফ্ল্যামেটরি, সে বক্তব্য ভায়োলেন্সকে উৎসাহিত করে, এতে কোনো সন্দেহ নাই, এবং এই বক্তব্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে আমাদের ডাটা পয়েন্ট 1। ডাটা পয়েন্ট 2 হলো ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায় থেকে তারা এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন নাই, কিন্তু তারা বলছেন এটা স্লিপ অফ টাং, এটা ভুল হয়ে গেছে, এটার পক্ষে দাঁড়ান নাই। তো পক্ষে না দাঁড়ানো ভালো, কিন্তু দায় দায়িত্ব নিতে হবে এবং দুঃখ প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমাদের ডাটা পয়েন্ট 2। ডাটা পয়েন্ট 3 হলো যে এই ভায়োলেন্সের জন্য যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে ছাত্র শিবিরের লোকেরা আছে কিনা, তাহলে আমরা বুঝবো যে তাদের এই বক্তব্য কি রেটরিক, এই বক্তব্য কি শুধু ইনফ্ল্যামেটরি, না তারা এই প্রক্রিয়ার সাথেও জড়িত। তা আমার বোধহয় এটার জন্য আমাদের ইনভেস্টিগেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমি ক্লিয়ারলি আপনার সাথে অ্যাগ্রি করি যে ছাত্র শিবিরের যে দুইজন নেতা এই বক্তব্য দিচ্ছেন তাদের এই বক্তব্য ইনফ্ল্যামেটরি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এবং ছাত্র শিবিরকে অতি দ্রুত এই জিনিসটাকে ডাবল চেক করা উচিত। দেখেন, আমরা তরুণদের বিক্ষুব্ধতার আমি বলতেছি সামাজিকভাবে যে কেন ওই বিক্ষুব্ধতাটা তৈরি হচ্ছে, কিন্তু এই বিক্ষুব্ধতা, আমি একটা মিনিট শেষ করি, যদি একটা অনিয়ন্ত্রিত রাজনীতি তৈরি করে, সেই রাজনীতি আমাদের জন্য ভালো হবে না। আমরা মুক্তিযুদ্ধের পরে কিন্তু এরকম একটা রাজনীতি জাসদের হাতে দেখছি, এবং সেই ডক্টর গালিব, আপনার কাছে এরপরে আবারও নিশ্চয়ই ফিরবো। তার আগে জনাব আলতাফ পারভেজ আপনার কাছে আসতে চাই। স্বাভাবিকভাবে এই পুরো ঘটনার লাভ কার হচ্ছে, এই প্রশ্নটা আসে, কারণ আমাদের রাজনীতিতে যা ঘটে, সেখানে যে বয়ান তৈরি করা হয় কিংবা যে সম্মতি উৎপাদন করা হয়, তার লাভের বকরাটা কারো না কারো ঘরে যায়। এই ঘটনায় লাভ কার হলো? আসলে প্রশ্নটা এভাবেও করা যায় বা উত্তরটা এভাবেও দেওয়া যায় যে এই পুরো ঘটনায় ক্ষতিগ্রস্ত কে? এই পুরো ঘটনায় প্রধান ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। হুমায়ুন স্যার একটু আগে বলেছেন যে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এই ঘটনায়। দেখুন, আপনি যখন শহীদ মিনার থেকে বা কোনো দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের থেকে
এরকম ঘোষণা আসে যে আমরা অমুক দূতাবাস দখল করব, অমুক দেশে ভৌগোলিকভাবে দ্বিখণ্ডিত করে দেব, এগুলা আমরা হয়তো এখানে রাজনৈতিক উত্তেজনার বশত বলি, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এগুলা ওই দেশের পক্ষে যায়, বাংলাদেশের পক্ষে যায়নি এগুলো। এবং এই যে সংবাদপত্রগুলো জ্বালিয়ে দেওয়া হলো, এগুলা কিন্তু খুবই ঘটনা হিসেবে খুবই বিরল, এবং দূতাবাসেও হামলা যে হয়েছে এটাও বিরল। এই অর্থে আমি বলি, ইরান বিপ্লবের পরে আপনার হয়তো মনে আছে, হুমায়ুন স্যার জানেন এটা, দূতাবাস দখল করেছিল, এবং সেই ঘটনার রেশ, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আরও অনেক বিষয়ে দ্বন্দ্ব ছিল, কিন্তু সেই ঘটনার রেশ থেকে এই দুটো দেশ এখনো বেরোতে পারেনি। এই গত দিনের হামলায় ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদির ঘটনা আমি মনে করি শুধু একটা অজুহাত হিসেবে ব্যবহৃত হয়েছে। আমার এক সহ আলোচক একটু আগে বলছিলেন যে তরুণরা সিস্টেমের প্রতি বিক্ষুব্ধ, তারা সন্তুষ্ট নয় গত 16 মাসের কার্যক্রমে বা বিগত শাসনামলে। দেখুন, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষোভের শিকার হওয়ার কথা ছিল, যে জুলাই বিপ্লবের ভিতর দিয়ে যে আকাঙ্ক্ষা ছিল তার কিছুই অর্জিত হয়নি। তাহলে তো ক্ষোভের অভিমুখ হওয়া ছিল ওই দিকে, কিন্তু ক্ষোভের অভিমুখ হলো কোথায়? ধানমন্ডির ছায়ানাট স্কুল, বা এমনকি একই দিনে আমরা দেখলাম একজন দীপু চন্দ্র দাস, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, যিনি একজন শ্রমিক, তাকে গাছে ঝুলিয়ে করা হলো, পুড়িয়ে ফেলা হলো। এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে। এবার আমি আপনার প্রসঙ্গে আসি যে এই ঘটনায় লাভবান হলো কে। আমি বলবো এই ঘটনা একটা ট্রায়াল, এটা একটা বাংলাদেশে একটা দক্ষিণপন্থী নানা শক্তি নানা দিন ধরে রাজনৈতিকভাবে যে সংগঠিত হচ্ছে, তারা এটা হাদির মৃত্যুকে অজুহাত হিসাবে নিয়ে একটা মহড়া দিলেন। দেখুন, আমার সমালোচক এও বললেন যে এখানে ডেইলি স্টার বা প্রথম আলোর প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে, এটাই ওনার বক্তব্যের সারাংশ। আমি ওইটার সূত্র ধরে বলি, দেখুন, গত 15 বছরে যেসব সাংবাদিক বাংলাদেশে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল, তার একজন ছিলেন নুরুল কবির। তিনি সরাসরি শারীরিকভাবে হামলার শিকার হয়েছে। গত 15 বছর যেই কাগজগুলো এই সরকারের দুর্নীতি, অর্থ পাচার ইত্যাদি বিগত সরকারের নিয়ে সবচেয়ে অনুসন্ধানী রিপোর্টগুলো করেছে, সেটা হলো ডেইলি স্টার এবং প্রথম আলো। আন্তর্জাতিকভাবে যখন গবেষকরা কোট করেন, রেফারেন্স দেন, এই কাগজগুলো এই কোট করার জন্য পান, গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদনগুলো এই কাগজ থেকেই পান। ফলে এই কাগজগুলোর উপর হামলা আসলে ওই ক্ষোভের অংশ নয়, এটা একটা পরিকল্পিত হামলা, এটা একটা বিশেষ বার্তা দেওয়া হলো অন্য সকলকে, এবং এগুলো হলো আমাদের ভবিষ্যতে যে অস্থিরতা আসছে তার একটা কারণ। আরেকটা কারণ আছে, এটা আরেকটা কারণ, সেটা এখানে আলোচনায় আসেনি। আমি বলবো তারেক রহমান যে আসছেন, এই হামলাকারীরা চেয়েছেন হয়তো যে ওনার এই আগমনটা যে ধরনের জাতীয় মনোযোগ পেতে পারত, সেই মনোযোগকে খাটো করার একটা নীরব চেষ্টাও এই হামলাগুলোতে ছিল। এবং আরেকটা ব্যাপার আপনি শুরুতে বলেছেন, আমি একটা জিনিস বলতে চাই যে সরকার কোথায় ছিল, পুলিশ কোথায় ছিল। দেখুন, শুধু সরকার, এখানে যারা হামলার শিকার হয়েছেন, ডেইলি স্টার এবং প্রথম আলোর সাংবাদিক অনেকের সাথে কথা বলে জেনেছি, তারা সরকারের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক অবস্থায় ধোঁয়ার মাঝ থেকে ফোন করেছিলেন, কিন্তু সে সাড়া পাননি যে সেটা তো আমরা দেখেছি, ঘন্টার পর ঘন্টা ধরে এই প্রতিষ্ঠানগুলো জ্বলেছে। তাহলে সরকারের দিক থেকে কি একটা সচেতন নীরবতা ছিল বলেই মনে হয়, এবং সেই অভিযোগটাই উঠেছে এখানে। এবং আমি একটা শেষ করতে চাই, দেখুন, হামলায় যারা অংশ নিয়েছে তাদের যে ভিডিও ফুটেজগুলো দেখা যায়, সেখানে তো 4-5টি দলের সংগঠনের কর্মীদের উপস্থিতির কথা ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। এখন সরকার যদি হামলা থামাতে সচেতনভাবে নীরব থেকে থাকে, তাহলে এরা আদৌ গ্রেপ্তার হবে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার হবে, এইটা তো সম্ভবত আমরা আশা করতে পারি। কিছু গ্রেফতারের খবর বোধহয় তারা দিচ্ছেন। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো এমএসআর রহমান কবির আপনার কাছে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন বোধহয় জুলাইয়ের পরবর্তী সময় সবচেয়ে নিচু পর্যায়ে এসে ঠেকেছে। সেখানে শিলিগুড়িতে ভিসা সেন্টার রয়েছে আমাদের, সেখানে হামলার কথা শুনতে পাচ্ছি আমরা। একই সাথে ভিসা কার্যক্রমও বাংলাদেশ ভারতে এরই মধ্যে বন্ধ করেছে, ভারতও
উল্টোটা এরই আগে করেছে বাংলাদেশে। সব মিলিয়ে আসলে এখন যে অবস্থায় আমরা রয়েছি, নির্বাচনের আগে কি এই টানটান অবস্থাটাই থাকবে নাকি এর কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখেন আপনি? এটা নির্ভর করে আমরা দুদিকেই কিভাবে এটাকে হ্যান্ডেল করি। এবং এখানে ধরেন দুই স্তরে বিষয়গুলো ঘটে। একটা হচ্ছে সরকারি পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে, সরকারের মধ্যে। কিন্তু আমরা যেটা সাম্প্রতিককালে দেখলাম সেটা হচ্ছে যে এই পর্যায় থেকে এটা নিচে নেমে গিয়ে জনগণ পর্যায়ে চলে, সোশ্যাল লেভেলে চলে গেছে। এবং এই সোশ্যাল লেভেলে যখনই এটা হয় তখনই কিন্তু জটিলতা বাড়ে। এবং আপনি লক্ষ্য করবেন এই স্লাইডটা পার্টিকুলারলি মিশনগুলো বা এমবেসি, হাই কমিশনে ঢিল পাটকেল বা এগুলো কিন্তু এই মিছিল এখান থেকে ওখানে দিল্লি হাই কমিশনে গিয়ে বাইরে থেকে লোকজন গিয়ে আমাদের মিশন লোকজনকে ধমকানো, এই জায়গাটাতে আমি মনে করি সরকারের দিক থেকে আরেকটু উদ্যোগী হওয়া প্রয়োজন। তার কারণ হলো যে দুই দেশই কিন্তু আমরা আন্তর্জাতিক আইন এবং রীতিনীতির আওতায় এই কূটনৈতিক ব্যবস্থাপনা বা কূটনৈতিক ব্যক্তি এবং স্থাপনা রক্ষা করার আমরা কিন্তু অঙ্গীকারাবদ্ধ। যে সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে ইমোশন বা সেন্টিমেন্টের কোনো স্কোপ নাই। এইরকম একটা দুর্ঘটনা ঘটলে, একটু আগে ভাই যেটা বললেন, আলতাফ ভাই, যে আমি যেহেতু ওয়াশিংটনে কাজ করেছি, যারা ওই সময় বন্দী ছিল তাদের কয়েকজনের সাথে আমার দেখা হয়েছে। ইনফ্যাক্ট লিডার যে ছিল লেমেন এরকম কিছু একটা নাম, তার সাথে আমার কথাবার্তা হয়েছে। আমেরিকানরা আজও পর্যন্ত কিন্তু সেটা ভুলতে পারেনি। এবং তারা ইরান আসলেই ওই ইমেজটা তারা আসে তাদের মধ্যে। ইরানিয়ানরা আমেরিকানদের 444 দিন বন্দি করে রেখেছিল। তো কাজেই বাংলাদেশের তরফ থেকে যে প্রশ্ন তোলা হচ্ছে যে ভারত সরকারের যে নিরাপত্তা দেওয়ার কথা বাংলাদেশের মিশনের, যে অঞ্চলে আসলে বিক্ষোভকারীদের ঢুকতে পারারই কথা না, সেখানে তারা কিভাবে ঢুকছেন সেই প্রশ্ন সরকার তুলছে। সেক্ষেত্রে আসলে ভারতের সরকারের দিক থেকে কি গাফিলতি ইচ্ছাকৃত? হতে পারে। কারণ তারা আমাদের হাই কমিশনারকে ডেকে নিয়েছিল, কিন্তু এখানে তাদের দূতাবাসে মিছিল যাবে ওই প্রেক্ষাপটে কিন্তু ডেকেছিল তারা। তো কাজেই তারাও এক ধরনের শঙ্কার মধ্যে ছিল বা আছে এখনও। চিটংয়ে তাদের হাই কমিশনের ঢিল পাটকেল হয়েছে। তো কাজেই এখন সেই জায়গায় সরকারের ভেতরে তো, সরকারের মধ্যে তো, সরকার তো একটা ইউনিট না, এর মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা আছে। এবং যে কোনো একটা অতিমাত্রায় আগ্রহী হতে পারে। এবং সেই ধরনের ঘটনা একেবারে অসাধ্য বা অসম্ভব বলে মনে করি না। কিন্তু আমি দুই পক্ষকেই রিমাইন্ড করাতে চাই যে এখানে কিন্তু আন্তর্জাতিক দায়বদ্ধতা আছে, পরিষ্কার কথা। এবং এখানে কোনো ধরনের চান্স নেওয়ার কোনো সুযোগ নাই। এবং মিশনের নিরাপত্তা, মিশনের লোকজনের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সুযোগ তৈরি করার কোনো সুযোগ আছে বলে মনে করি। জনাব আলতাফ পরভেজ, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে নানামুখী উত্তেজনা নির্বাচনের আগে এবং তার সামনে এই 25 তারিখে জনাব তারেক রহমান দেশে ফিরছেন দীর্ঘদিন পরে, এই সব মিলিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি সামনে আরো অন্তরায় হওয়ার সম্ভাবনা রয়েছে, নাকি সব পক্ষই আসলে একটা জায়গায় এসে নির্বাচনের যে প্রয়োজনীয়তা সেটা উপলব্ধি করতে পারছে? আসলে সবাই তো মুখে বলছে নির্বাচন প্রয়োজন, কিন্তু গত 16 মাসের অভিজ্ঞতা হলো প্রতিদিনই বোধহয় বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা চ্যালেঞ্জ হাজির করা হচ্ছে। এবং এখনও নির্বাচন হবে, এটা আমি অন্তত বিশ্বাস করি, হয়তো অন্যরাও বিশ্বাস করবেন বা সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করবে, কিন্তু সবাই এও বলবেন যে প্রতিটা দিনই নির্বাচনের পথে একটা করে বড় কাঁটা বিছিয়ে রাখা হবে এবং সেই কাঁটা আমাদের অতিক্রম করতে হবে। এইটাই এখন বলতে হয় যে যেই ধরনের ভায়োলেন্সের ভিতর দিয়ে আমরা এগুচ্ছি এবং যেই অভিজ্ঞতা যে এই ভায়োলেন্স বন্ধের কোনো শক্ত উদ্যোগ, কার্যকর উদ্যোগ নেই এবং ভায়োলেন্স বরং ডালপালা বিস্তার করছে, ঢাকা থেকে অন্য জেলায়ও সম্প্রসারিত হচ্ছে, কিন্তু কোনো হত্যার, কোনো সহিংসতার, কিন্তু কোনো ভালো বিচার আচার এগুলা হচ্ছে না। এবং আপনি যেটা বললেন যে দূতাবাস কেন্দ্রিক, দেখুন এই যে দীপু দাসকে যেভাবে হত্যা করা হলো, এটা কিন্তু ভারতে ব্যাপক প্রচারণা পেয়েছে এবং আরএসএস প্রধান মোহন ভাগবত এটা বিবৃতি দিয়েছেন এবং ভারতের বিজেপি সরকারের উপর মোহন ভাগবতের একটা বিশেষ প্রভাব আছে। তো এইগুলা মানে ছড়াচ্ছে, আমাদের পরিস্থিতিটা জটিল হচ্ছে। এবং বাংলাদেশের বিচারের পরেও শেখ হাসিনাকে যে ভারত
বাংলাদেশ দুবার অনুরোধ করার পরও এখনো ফেরত তো দিচ্ছে না বা ওইখানে আশ্রয় দিয়ে রেখেছে। এখানে যে ক্ষোভটা তৈরি হয়েছে সেই ক্ষোভেরও কোনো কিন্তু মীমাংসা হয়নি। এখানে আরেকটা প্রশ্ন বারবারই ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত যেটা বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে যে ওসমান হাদির হত্যাকারীরা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে, যেখানে ভিসা কার্যক্রম বন্ধ। আসলে ওই পাশ থেকে কেউ সাহায্য না করলে কি এইভাবে চলে না, যাওয়াটা এখানে খুব আবার সম্ভব? আমাদের সরকার কিন্তু সুনির্দিষ্টকারে এখন পর্যন্ত বলতে পারেনি যে হ্যাঁ আমরা নিশ্চিত আমরা তদন্ত করেছি উনি ভারতে গিয়েছে। সরকার কিন্তু এটা বলছে না। সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের পত্রপত্রিকার কিছু মাধ্যমে খবর এই জিনিসটা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতের দিকে একটা ট্রিগার হয়েছে এবং ভারত যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা কিন্তু আবার সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করার একটা। ভারত ভিসা কার্যক্রম সংকুচিত করেছে, আমরাও করেছি। ভারত এটা আজকেও প্রায় 30 জনকে পুশিন করেছে। তারা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন তাদের এলাকায় সেনা ক্যাম্প বানাচ্ছে নতুন করে। এবং আমি দেখলাম আসামে ধুবড়ীতে যে সেনা ক্যাম্পটা বানিয়েছে সেটার নাম দিয়েছে তারা লাচিত বড় ফুকনের নামে। উনি হলেন অসমিয়া একজন বীর যিনি মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এই যে প্রতীকী উদ্যোগ মানে উত্তেজনাকে বাড়িয়ে তোলার একটা চেষ্টা। তারা ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে ভিসা দিবে এইটাও বলছে। তো এই উদ্যোগগুলো বলছে যে দুদেশের এই উত্তেজনা চলতে থাকবে। আবার একই সাথে আমাদের এখানে আমরা দেখছি আমরা অভ্যন্তরীণ সহিংসতা আমাদের সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের বড় রাজনৈতিক দলগুলোও গার্ডিয়ানের কোনো রোল প্লে করতে পারছে না। এগুলো বন্ধে জনগণকে নেতৃত্ব দিয়ে এগুলো থামানোর জন্য কোনো প্রোঅ্যাক্টিভ ভূমিকা তারা পালন করতে পারছে না। ফলে নির্বাচন অনুষ্ঠানের পথে নির্বাচন হবে কিন্তু উৎসব মুখর নাও হতে পারে। জনগণের ভিতর একটা বড় ধরনের শঙ্কা আছে সহিংসতা। ডক্টর গালিব, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে গণমাধ্যমের খবর অনুযায়ী ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেল, সেক্ষেত্রে আসলে সরকারের কি কি করণীয় আছে? প্রথমত স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে তারা কিভাবে পালাতে পারলেন, কিন্তু কূটনৈতিক পর্যায়ে আসলে আপনি কিছু করার দেখেন কিনা? আমার বোধ হয় যে কূটনৈতিক পর্যায়ে ভারতের সাথে আমাদের একটা আলাপ আলোচনা এবং সম্পর্ক বিল্ড আপের জন্য আমাদের কাজ শুরু করতে হবে। এবং এইখানে ভারতের একটা বড় দায়িত্ব আছে, সেটা হলো যে বিগত সময়ে তারা বাংলাদেশের জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল এদেরকে ইগনোর করে যেরকম একটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক তৈরি করছে এবং সেই পলিটিক্যাল পার্টির যেই ফ্যাসিস্ট রুল এটা তো শেষ পর্যন্ত টিকে নাই। এখন সেইখান থেকে ভারতের মুভ অন করতে হবে। তো ভারত যদি মুভ অন করে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক তৈরি করতে ইন্টারেস্টেড না হয় তাহলে তো আমরা এটা রিভিল করতে পারবো না। আমাদের দিক থেকে দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো যে ভারতকে খুব স্ট্রেইট ফরওয়ার্ডলি আমাদেরকে এনশিওর করতে হবে যে আমরা বাংলাদেশের মাটি কখনোই ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য ব্যবহার করব না। এ ব্যাপারে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস থাকা উচিত এবং সেভেন সিস্টার্স ইত্যাদি যে সমস্ত পলিটিক্যাল ইস্যু আছে এগুলো যেন আমরা রাজনীতিতে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ইনফ্লেমেটরি ল্যাঙ্গুয়েজ হিসেবে যেন ব্যবহার না করি। ভারতের আভ্যন্তরীণ কাজ ভারতের আভ্যন্তরীণ কাজ। এই জায়গাটাতে আমরা যদি আমাদের পজিশন ক্লিয়ার করে তারপর আমরা খুব ক্লিয়ারলি ভারতের সাথে কোনো নতজানু রাজনীতি করা যাবে না, পররাষ্ট্রনীতি থাকা যাবে না, খুব স্পষ্টভাবে বলতে হবে যে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা তাদের হস্তক্ষেপ চাই না। বাংলাদেশের জনগণের সাথে তাদের একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে হবে, কোনো স্পেসিফিক পলিটিক্যাল পার্টির সাথে না, এবং সেই জায়গায় আমাদের কোঅপারেশন থাকবে। এখন দেখেন এই স্পেসিফিক ইস্যুতে যখন জনগণ দেখতেছে, যে কারণে আমি আগে ক্ষোভের কথা বলছি, দেখেন জনগণ দেখতেছে এখানে শেখ হাসিনার একটা ফ্যাসিস্ট রুল ছিল, সে পালায় কোথায় চলে গেছে? ভারতে চলে গেছে। ভারত তাকে আপনার রাজনৈতিক আশ্রয় দিল। জনগণ দেখলো যে প্রকাশ্য দেবালোকে শরীফ ওসমান হাদিকে অ্যাসাসিনেট করা হয়েছে, যারা করছে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং তারা পলাতক হয়ে কোথায় চলে গেছে? ভারতে। এটা সত্য যে আমরা পুলিশের মারফতে এখনো জানি না যেটা ট্রু কিনা, কিন্তু পাবলিক পারসেপশন তৈরি হয়ে গেছে, তাই না? তো এই পাবলিক পারসেপশনে কিন্তু আমাদের একটা খুব স্ট্রং অ্যান্টাই ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী একটা রাজনৈতিক পারসেপশন এখানে তৈরি করছে, মাইন্ডসেট, পপুলার ওপিনিয়ন তৈরি করছে। তো এইটাকে আমাদেরকে প্রপারলি নেভিগেট করতে হবে এবং আমি মনে করি যে সরকারের দিক থেকে একটা সম্পর্ক বিল্ড আপ এবং আলাপ আলোচনা শুরু করা উচিত। প্রবলেমটা হয়ে গেছে যে অন্তর্বর্তী সরকারের জন্য এটা অত্যন্ত কঠিন, কারণ ভারতের দিক থেকে মনে করা হবে যে এটা একটা টেম্পোরারি গভর্নমেন্ট, কয়দিন থাকবে, তাদের সাথে কথা বলে কী লাভ। তো সেই জায়গা থেকে আমার বোধ হয় যে আমরা যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পিরিয়ডে যাইতে পারি এবং পরবর্তী গণতান্ত্রিক সরকার এই আলাপ আলোচনাটা শুরু করে, তাহলে বোধহয় আমরা এই পিরিয়ডটা অতিক্রম করে একটা স্ট্যাবল ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও ফিরছি একটু পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। অনুষ্ঠানের শেষ ভাগে জনাব আলতাফ পারভেজ যদি আর কিছু যোগ করার থাকে। হ্যাঁ, ধন্যবাদ। আমি দুটো বিষয় একটু বলবো। তাহলে
একটা হলো ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। এটা বাংলাদেশের দিক থেকে একটা উদ্বেগের দিক। আমি বলে রাখি যে এই খারাপ অবস্থাটা এমন খারাপ অবস্থায় নেওয়া উচিত নয় যে আগামী বছর আমাদের গঙ্গা চুক্তি নবায়ন হওয়ার ব্যাপার আছে, আর 8-9 মাস 10 মাস পরেই এই নবায়নের ডেট চলে আসছে। এইটা আমাদের তিস্তা চুক্তি হয়নি, ফলে গঙ্গা চুক্তিটা নবায়ন না হলে আমাদের রাজশাহী অঞ্চল বড় ধরনের বিপদে পড়বে। ফলে সম্পর্কটা যতটুকু আস্থাহীনতা অবিশ্বাসের জায়গায় গিয়েছে, একে দ্রুত আবার টেনে তোলা দরকার আছে। বাংলাদেশের দিক থেকেও এই চেষ্টাটা হওয়া উচিত, ভারতের দিক থেকেও হওয়া উচিত অবশ্যই। কিন্তু আমাদের একটা ইমিডিয়েট স্বার্থ হলো গঙ্গা চুক্তির নবায়ন। এটা এই সরকার এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক তাকে ওটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আর একটা বিষয় শুধু আমি যোগ করব, এটা হলো এই অনুষ্ঠান তো অনেক দর্শক দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখুন আমি একটা ছোট মানুষ, লেখালেখি করি, কিন্তু আমি দেখেছি গত 10-15 বছরে 3টা দেশ ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে। সেটা হলো সিরিয়া, লিবিয়া, ইরাক। মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ 3টা দেশ, বাংলাদেশ থেকে বিপুল মানুষ লিবিয়ায় যেত, ইরাকে যেত, এবং সিরিয়াও একটা খুবই উন্নত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে উন্নত ছিল। এই 3টা দেশকে একটা আন্তর্জাতিক অক্ষশক্তি গত 10-15 বছরে নানা তৎপরতার ভিতর দিয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে এখন সেখানে তারা ছক্কা পাঞ্জা করছে। বাংলাদেশের জনগণ যেন সতর্ক থাকেন এক্ষেত্রে। আমি দেখতে পাচ্ছি যে এই সাম্প্রতিক সহিংসতাগুলো নানা ঘটনাবলীকে যোগ বিয়োগ করলে যেটা দাঁড়ায় যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার একটা নীরব খেলা, নীরব চেষ্টা দেশের ভিতর থেকে এবং আন্তর্জাতিকভাবে আছে। বাংলাদেশের জনগণ একটা মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে একটা দেশের জন্ম দিয়েছে, তাদের রাজনৈতিক সচেতনতা অনেক উন্নত উচ্চ পর্যায়ের আছে। তারা যেন এই ঘটনাবলীর ভিতর মানে সম্ভাব্য ওই খেলাটাকে শনাক্ত করতে পারেন এবং এইটাকে অঙ্কুরেই এটার প্রতি একটা প্রত্যাখ্যান জারি রাখেন। জি, ধন্যবাদ। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি কি এই সম্ভাবনা দেখেন কিনা বা এই ষড়যন্ত্রের আভাস দেখেন কিনা? ষড়যন্ত্র কিনা জানি না, কিন্তু ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা আছে। এবং বাজারে এইরকমও জনশ্রুতি আছে যে অনেকেই নির্বাচন চান না এবং তারা স্ট্যাটাস কো এখনকার যে অবস্থা আছে সেই অবস্থাটাকে চালিয়ে যেতে চান। এটা আমার মনে হয় একটা ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য ডেকে আনতে পারে। তার কারণ হলো দুই দিক থেকে। একটা হচ্ছে যে বর্তমান সরকারের সক্ষমতার ক্রমাগত ঘাটতি আমরা লক্ষ্য করছি, এবং সেই জায়গাতে যদি এটা চলতে থাকে তাহলে তারা কতটা সিচুয়েশন ম্যানেজ করতে পারবেন এটা নিয়ে প্রশ্ন আছে। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে মানে ভাবমূর্তি বা আমাদের সাথে কাজ করার যে যোগাযোগটা সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ IMF কিন্তু বলে রেখেছে, ADB কিন্তু বলে রেখেছে, EU কিন্তু আপনাকে নোটিফাই করে দিয়েছে যে আগামী সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী। তার অর্থ আপনার সরকারের ব্যাপারে তাদের গ্রহণযোগ্যতা একটা সীমারেখা তারা টেনে দিয়েছে। সেখানে যদি এই সীমারেখায় গিয়ে আমরা যদি নতুন ব্যবস্থাপনায় না যেতে পারি নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকবে। কিন্তু যে রাষ্ট্রগুলোর কথা যেন আলতাফ পারভেজ উল্লেখ করলেন, তাদের এই হালের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্পষ্ট ভূমিকার কথা অনেকেই হয়তো স্বীকার করবেন। বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিটা কি? আমার ধারণা একটু আমি আলতাফ ভাই যেটা বলছিলেন সেখানে বলি, ওখানে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি একটা পলিটিক্স আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পলিটিক্স আছে। এই পলিটিক্সটার মধ্যে পড়ে কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই খারাপ অবস্থাটা হয়েছে, এবং এর সূত্রটা ছিল অভ্যন্তরীণ অনৈক্যের ধরেই পথটা তৈরি হয়েছে। আমাদের এখানে অনৈক্যের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার ধারণা এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে আপনার প্রশ্নের জবাব, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, চায়না, এমনকি ভারতও বাংলাদেশ আনস্টেবল হোক এটা তারা বোধহয় চায় না কেউই। তার কারণ হলো বাংলাদেশ কোনো কারণে আনস্টেবল হলে প্রথম ধাক্কায় পড়বে ভারত, এবং এইটাকে ম্যানেজ করতে গিয়ে অন্যান্য শক্তির জন্য অনেক বেশি কঠিন কাজ হয়ে যাবে। কারণ আমরা এমন একটা জায়গায় ইতিমধ্যে কিন্তু মিয়ানমারের কনফ্লিক্ট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রায় আপনি বলতে পারেন যে অচল হয়ে আছে, কেউ কিছু করতে পারছে না। ওখানে ওয়েস্টের কোনো সুযোগ নাই। ASEAN চেষ্টা করছে 5 দফা দিয়ে, কোনো কাজে লাগছে না। চীনারও চেষ্টা করছে, কিন্তু এটাকে খুব যে তারা ম্যানেজ করতে পারছে আদার দেন দেয়ার
স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। তো কাজেই আমার মনে হয় না যে বাংলাদেশকে আন্তর্জাতিক সহযোগী বন্ধুরা যারা আছে তারা কেউই অস্থিতিশীল বাংলাদেশ দেখতে আগ্রহী। ডক্টর গালিব যদি আর কিছু যোগ করার থাকে। যে আমি এই পুরো বিষয়টাকে কিছুটা আভ্যন্তরীণ জায়গা থেকে দেখব, যে আমাদের সমাজের মধ্যে আসলে অনেকগুলো ফল্ট লাইন আছে, বিশেষ করে ধরেন ডান বাম অথবা সেকুলার ইসলামিস্ট যে বিভাজন রেখা, এখানে প্রচুর মিসট্রাস্ট আছে, একজন আরেকজনের প্রতি অনাস্থা আছে, এবং সবচেয়ে বড় জিনিস যে এক ধরনের সিলেক্টিভ মোরালিটি আছে। যেমন ধরেন যে আওয়ামী লীগের সময়ে যখন নয় দিগন্তের অফিস পড়াইছে, আমার দেশ বন্ধ করে দিছে, দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিছে, মাহমুদুর রহমানকে হেনস্থা করছে, তখন হয়তো আপনি অনেক বাম ক্যাম্পের অথবা সেকুলার লোকদেরকে দেখবেন যে তারা যথেষ্ট পরিমাণ সেন্সিটিভ ছিল না। আবার আজকে যখন ধরেন যে প্রথম আলো পড়ায় দিচ্ছে অথবা ডেইলি স্টার পড়ায় দিচ্ছে, তখন আপনি ডান ব্লকের অনেককে পাবেন যে এটার ব্যাপারে যথেষ্ট সেন্সিটিভ না। তো এই সিলেক্টিভ মোরালিটিটা হচ্ছে আমাদের জন্য প্রবলেম। আমাদের এটার বিয়ন্ডে যাইতে হবে। আমাদের ভিন্ন ভিন্ন রাজনীতি থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু নাগরিক অধিকারের জায়গায় এবং নিয়মতান্ত্রিকতার জায়গায়, যে আমি প্রথম আলোকে এখনো মনে করি তারা জনবিরোধী রাজনীতি করে বাংলাদেশে, কিন্তু এটা মোকাবেলা রাজনৈতিকভাবে করতে হবে। এই কারণে আপনি তার সাংবাদিকতার যে অধিকার, সেই অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না, তার যে নাগরিক অধিকার সেটার উপর হস্তক্ষেপ করতে পারবেন না, এবং পারস্পরিকভাবে আলাপ আলোচনা করতে হবে যাতে করে আমরা নিয়মতান্ত্রিকতার দিকে যাইতে পারি। আর দ্বিতীয়ত হলো যে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণ প্রজন্ম পরিবর্তন চাইছে, যারা এখন রাস্তায় আন্দোলন করতেছে, তাদের যে গ্রিভেন্স এটা লেজিটিমেট, কিন্তু সেই গ্রিভেন্সকে যদি আমরা প্রপারলি একটা নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে নেভিগেট করতে না পারি, তাহলে কিন্তু এই রাজনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি আগেও বলছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে আমরা এরকম একটা এক্সাম্পল দেখছি, যেখানে জাসদের রাজনীতির মধ্যে এরকম গ্রিভেন্স ছিল, একটা বিপ্লবী ধারণা ছিল, এবং সেই বিপ্লবের আউটবার্স্ট কিন্তু শেষ পর্যন্ত ভালো হয় নাই। কাজে আমরা যত কুইকলি একটা নিয়মতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফিরতে পারবো, তত তাড়াতাড়ি আমরা মনে হয় একটা ভালো উত্তরণের দিকে যাব। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আমরা এতক্ষণ আজকে জানি আলোচনা করছিলাম, সেটা নিশ্চয়ই আপনাদের এই পরিস্থিতি বুঝতে খানিকটা সাহায্য করেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দর্শক যারা আমাদের সাথে অতিথি ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।